খালেদা জিয়া কি বেঁচে আছেন? আমি জানি এই প্রশ্নটি আপনারও। আমরা কেউ কিন্তু জানি না আসলে তিনি বেঁচে আছেন কিনা, অর্থাৎ উত্তরটা জানি না। আসলে দুঃখজনক। বেশ কয়েকদিন ধরে ইউনূস সরকার কর্তৃক আমরা বলতে শুনছি তিনি যে হাসপাতালে অবস্থান করছেন সেখানে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে, এসএসএফ নিরাপত্তা দিচ্ছে, আকাশে হেলিকপ্টার উড়ে বেড়াচ্ছে, সেনা পুলিশ গোয়েন্দায় ভরে গেছে চারপাশ। তার নেতাকর্মীরা গিয়ে দেখা করছেন তার সাথে। তার সুযোগ্য না কুযোগ্য পুত্র, কি বলবো, তারেক জিয়ার কথা, সেও বিবৃতি দিচ্ছে। শুধু বিবৃতি পাচ্ছে, কিন্তু আসল যে জিনিসটা জানতে চাই তিনি বেঁচে আছেন কিনা সেটাই কেউ বলছে না। এবার আরেকটি বিষয়ে অনেকে কথা তুলছেন যে এই মানুষটিই তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে যে হত্যা করার দিনটি 15 আগস্ট, সেই দিনটিকে বেছে নিয়েছিলেন জন্মদিন উৎসবের নামে আসলে রাজনৈতিক যে কুৎসিত একটা চরিত্র তার, সেটি তুলে ধরার জন্য। এবং এখন প্রাকৃতিক নিয়মেই তার মৃত্যু দিবসটি সম্পর্কে আমরা স্পষ্ট নই। অবশ্য এই গুঞ্জন কিন্তু অযৌক্তিক নয়। খালেদা জিয়া সেই ব্যক্তিই তো যার জন্ম সনদে একটা জন্ম তারিখ, বৈবাহিক সনদে আরেকটা, পাসপোর্টে একটা, ন্যাশনাল আইডি কার্ডে আরেকটা, মানে একটা মানুষের 14 জায়গায় 14 রকমের ডেট লেখা রয়েছে। এবং তিনি শত প্রণোদিত হয়ে 15 আগস্টকে বেছে নিয়েছেন জন্মদিন উৎসব করার জন্য। এখানে তিনি সততার আশ্রয় নিয়েছেন নাকি তার কুৎসিত সেই চরিত্রটি আমাদেরকে দেখিয়েছেন? এমন তো না যে তার মৃত্যুর পরে অন্য কেউ তার এই দিবসটি নিয়ে ছিনিমিনি খেলছে, ব্যাপারটা এরকম নয়। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, 15 আগস্ট এমন কোন দিন যে ওই দিনে মানুষ বিয়ে করতে পারবে না, জন্মাইতে কেউ পারবে না? অবশ্যই পারবে। জেনুইন হলে আপনি জন্মান, আপনি বিয়ে করেন, বউ ভাগায় নেন, হানিমুনে যান, যা ইচ্ছা করেন। কিন্তু কথা হচ্ছে একটা মানুষের 14 জায়গায় 14 দিন জন্ম তারিখ কেন হবে? হ্যাঁ, আপনি বলবেন বাংলাদেশে তো এগুলো ভুলটুল হয়, দপ্তরের এই উদাসীনতার কারণে কারোর জাতীয় জন্মদিন হয়ে যায়, অর্থাৎ জানুয়ারি 1, মানে 1 তারিখ জানুয়ারির, বা স্কুলে এরকম সার্টিফিকেটস এক ধরনের জন্মদিন, ন্যাশনাল আইডি কার্ড, বা এটা হইতে পারে একটা দুইটা জায়গায় একটু ভিন্ন, কিন্তু তাই বলে 14 জায়গায় 14 রকমের জন্ম তারিখ কেন হবে? এবং একজন প্রধানমন্ত্রী হয়ে, তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এই বদমাশিটা করেছেন যে 15 আগস্ট তিনি ঘটা করে জন্মদিন পালন করেছেন। তো এখন তার মৃত্যু দিবস সম্পর্কে আমরা স্পষ্ট নই, ঠিকই তো আছে। আবার কেউ কেউ বলছেন যে আসলে ব্যাপারটা এরকম না, আমাদের যে বিজয় দিবস 16 ডিসেম্বর, ওই দিনটিতে আসলে ইউনূস সরকার তার মৃত্যু দিন ঘোষণা করবে। এর আগ পর্যন্ত তাকে ওই ফালায় রাখা হবে আইসিইউতে, মানে বডিটাকে বাঁচায় রাখা হবে। হইতেও পারে, কারণ এই ইউনূস গ্যাং ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তান কত পেয়ারা রে, পাকিস্তান হামারা বাপ হে, এটা প্রমাণের জন্য যা কিছু করতে হয় তাই করেছে। এখানে শুধু ইউনূস গ্যাং, অবশ্য এই কাওয়ার্ড মিলিটারি তো তাদেরই এই কনস্পিরেসির অংশ। শেখ হাসিনার এই 5 আগস্ট সবই জানেন, এগুলো আমাদের কাছে স্পষ্ট। তো এই যে মিলেমিশে পাকিস্তানের প্রতি প্রেম, তো সেটার একটা অন্যতম এই দিনটিও তো 16 ডিসেম্বর, যেখানে তার এই পাকিস্তানি তাদের এই বাংলাদেশে ফেলে যাওয়া তাদের সন্তানরা তাদের বাবার পরাজয় নাকে খত দিয়ে মানে স্যারেন্ডার করা বাংলাদেশ এবং ভারতীয় বাহিনীর কাছে, এবং শাস্তি খেটে তার দেশে ফিরতে পারাটার অস্ত্র কাপড় চাপড় সব ফেলে দিয়ে যাইতে হয়েছে তাদেরকে। তো সেই গ্লানি, সেই পরাজয়, এবং সেই পরাজয়ের যে দিনটি, সেই দিনটিকে তো আসলে উৎসব হিসেবে না দেখে শোক দিবস পালন করা উচিত। তাই 16 ডিসেম্বর হয়তো তারা চুজ করতে পারে। এই সম্ভাবনাও কিন্তু আসলে অমূলক নয়। অথবা এই ভিডিও আপলোড করতে করতে শুনবেন যে তিনি মারা গেছেন। খালেদা জিয়া মারা যাবেন কি বেঁচে থাকবেন, এটা নিয়ে আসলে তো আমার তেমন কোনো মাথা ব্যথা নাই। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ওনার প্রতি আমার সম্মান আছে বা নাই তাও বলতে পারছি না, কারণ তিনি তো আসলে এমন কোনো ভালো কাজ করে যান নাই যেটা নিয়ে আসলে অ্যাপ্রিসিয়েট করব। এইবার হচ্ছে তার সুযোগ্য বা কুযোগ্য পুত্র তারেক জিয়ার কথায় আসি। তারেক জিয়া ভাইয়া, লিডার, কত কত তার নাম, তার দল গত অন্ততপক্ষে 10 বছর ধরে ঈদের পরে আন্দোলন বলতে বলতে আমাদের আসলে পেটে খিল ধরে ফেলছে হাসতে হাসতে। কোন ঈদ আমরা জানি না। এখন আবার তারেক জিয়া শুরু করেছে যে নভেম্বরে আসবো, ডিসেম্বরে আসবো। কোন নভেম্বর, কোন ডিসেম্বর, কোন ঈদের আগে না পরে সেটাও বলছে না। সর্বশেষ মায়ের এরকম দুর্যোগে, মানে মৃত্যুসজ্জায় মা, সে বলেছে সে আসবে না, এবং কারণ দেখেছে 5-6টা, যে তার ব্রিটেনে যে অ্যাসাইলাম সেটার একটা জটিলতা, ট্রাভেল পাস পাওয়া নিয়ে জটিলতা, পাসপোর্ট নিয়ে জটিলতা, বাংলাদেশের নিরাপত্তার অভাব, তারপরে আরো কি কি যেন বললো। আরে বেটা, তুই কাওয়ার্ড, এটা বল, অসুবিধা কোথায়? এটা তো বাংলাদেশের সবাই জানে, তোর দলের লোকজনও জানে। এমন কি করছেন তারেক জিয়া আপনি বাংলাদেশে বৈশা যে আপনি এখন আসার সাহস পাচ্ছেন না?
আপনি না নেতা? হ্যাঁ, কি করছেন? আপনার এনিমিকে রাশিয়া, ভারত, আমেরিকা, নাকি এই ধরনের চায়না, রাশিয়া, আমেরিকার মদত পুষ্ট হয়ে তারা আপনাকে নিশ্চিত করবে যে যাও খোকা, তোমার কেউ টিকিটাও ছোবে না, এরকম নিশ্চয়তা নিয়ে দেশে আসতে হবে? কি ব্যাপারটা কি? শেখ হাসিনারে গ্রেনেড মারছিলেন, ভয় আপনারে কেউ না মাইরে দেয়। চোর তো অন্যরে চোরই মনে করবে। 10 ট্রাক অস্ত্র সাপ্লাই দিছিলেন ভারতের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য, সেখানে ভয়টা কোথায়? নাকি মিলিটারির সাথে আকাম কুকাম করছেন? মাজা ভেঙে দিল কেন মিলিটারি? ওটা তো শেখ হাসিনার আমল ছিল না, ওটা তো এই ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমল ছিল। আপনার মাজা ভাঙছে কেন? আপনি এত ভালো মানুষ, আপনার মাজা ভাঙে কেন? কাহিনীটা কি রে ভাই? আপনি না নেতা? অনলাইনে আর কতদিন? আসেন, দেশে আসেন। মানে একটা মানুষ কতটা ব্যর্থ হইলে পরে তার দল ক্ষমতায়, কেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা প্যানেলের তো বেশিরভাগই বিএনপির, মানে তাদের গ্রিন সিগন্যাল বা পজিটিভ ইয়ে থেকে তারা ওইখানে ওই চেয়ারগুলো দখল করেছে, তাই না? তো আপনার দল ক্ষমতায় যে বিএনপি, সেটা বোঝার জন্য আর কি লাগে? বিএনপি জামাত ক্ষমতায় না, মানে একটা দল, তারা নির্বাচিত হয় না এখনো, আচ্ছা লামসাম যদুমধুর মতো আছে, তারা চাঁদাবাজি করতে পারে, সব জায়গায় যে মাস্তানি করে বেড়াইতে পারে, তার দলের লিডার বাংলাদেশে আসার সাহস পায় না। কি করছেন তারেক জিয়া? আপনি করছেনটা কি? একটু ভাবেন। করছেন তো কিছু না কিছু। আপনি জানেন, আমরাও কিছুটা অনুভব করতে পারি। এইভাবে রাজনীতি করবেন? এবং দেখেন, এই কাওয়ার্ডগুলো সবগুলো কিন্তু রসুনের কোয়ার মতো এক জায়গায়। পিনাকির দিকে তাকান, ও বাংলাদেশে কালাজ্বরের জাল ওষুধ খাওয়াইয়া প্রায় 300 শিশু হত্যা করছে। তারপরে ওই জায়গায় ও বিচারের সম্মুখীন হবে, তাই পালায়ে গেছে ভারতে পালায়ে যে রয়ের মদদে বা কার মদদে জানি না, সে ভারতের জাল পাসপোর্ট বানাইছে, বানায় ওটা নিয়ে থাইল্যান্ড গেছে, ওইখান থেকে ফ্রান্স যেয়ে ওখানে বসে চিৎকার করে, ওইখানে বসে ধানমন্ডির 32 নম্বর ভাঙায়। এর বাড়ি ওই নারীরে নিয়ে, মানে এমন কোন ব্যক্তি নাই যাদের নিয়ে বিষাদগার করে না। তো ওই পিনাকি আসে না কেন? কারণ একই, ওর ওই হ্যাডাম নাই, ওর এমনিতেও তো জিনিসপত্র নিয়ে বিতর্ক আছে, তো ওর গলা শুকিয়ে যায় বাংলাদেশের কথা শুনলে। সে না আবার স্টেক হোল্ডার আবু তালেব, এত বড় তালেবর, এতদিনে ফ্রান্স থেকে আসতে পারে, অথচ আমাদের ভাই ব্রাদার যারা ফ্রান্স থাকে, আমেরিকা থাকে, লন্ডন থাকে, অ্যাসাইলাম ক্লেম করে, তারা ভারতে ঢুকে বাংলাদেশে ঢোকে, মানে ওই বুঝেন তো, বিয়ে শাদী করার জন্য বিভিন্নভাবে আসে। এই লিডারদের হ্যাডাম হয় না। তুই যেভাবে ভারতে পালাইয়া গিয়া পাসপোর্ট বানাইয়া ফ্রান্স গেছস, ওইভাবে ভারতে পালাইয়া আবার যা, ওইখান থেকে বর্ডার ক্রস করে বাংলাদেশে ঢুকে বল ইনকিলাব জিন্দাবাদ, দেখ তোরে সায়দাবাদ কেমনি করে দেয়। মানুষের ক্ষতি, এই ধ্বংস কইরা দেশে ফিরতে তো হ্যাডাম লাগবে। ফখরুল ইসলাম আলমগীরের একটা বেয়াদব জামাই আছে না, যে একটা শব্দকে খুব নর্মাল করার চেষ্টা করেছে গত 10 বছর ধরে, ভিডিও তৈরি করে দাঁত চেপে চেপে, ওর বিহারির বাচ্চা অনেকে বলে, আমি জানি না ওর জন্ম পরিচয় কি, এই যে মাদার চ দিয়ে একটা শব্দ আছে না, আমি এই শব্দগুলো আর ব্যবহার করব না সিদ্ধান্ত নিয়েছি। তো মা চ এগুলোই ছিল তার ভাষা, যাকে তাকে এরকম এই শব্দগুলো ব্যবহার করেছে। আর একটা আছে না কি, সাউয়া, সা দিয়ে কি একটা নাম, হাদি, এই ধরনের পোলাপান। মানে আপনি দেখেন, ওই ফখরুলের জামাই, ওরও হ্যাডাম নাই বাংলাদেশে আসার, ওই আইসা চিপা চেপে, তুই এখন দেশে তোদের সরকার ক্ষমতায়, রাজনীতি কর, আকাম করবা, আবার দেশেও আসবা না, আবার বড় বড় কথা বলবা, এগুলা কেন? এই জুলকারনাইন শায়ের দেখেন না, বিশাল সাংবাদিক, অল দ্য প্রাইম মিনিস্টার্স মেনে কি হয়েছে, হুইসেল ব্লোয়ার। কই ব্লো কি দাও এখন ব্লো, মানে হুইসেল কই তোমার? আসো বাংলাদেশে, আসবা না কেন? তোমরা না নেতা, মানুষকে উস্কানি দাও, ক্ষতি করো, আবার ওই নেত্রলাল ফেত্রলাল কত লাল দেখলাম, এসে নাটক ফাটক করে গাট্টি বস্তা গুটায় চলে যায়। আরো দেখবেন, এই যে বাংলাদেশে যেগুলো, এই যে সায়ান টায়ান, এই কি বাদন টাদন, আসমান কাপা, ওই কোন খাট কাপা, কি কাপা কাপি, সবগুলো সব পালাবে, জীবনে কাউকে মুখ দেখাবে না, কারণ তারা ক্ষমতায় থেকেই বাংলাদেশে ফিরতে পারেনি। তারেক জিয়ার কথা বলছে। এখন আপনি বলবেন যে, ও মা তুমি তো পালাইয়া গেছো। আমি পালাইয়া যাই নাই রে ভাই, আমি পালাইয়া যাই নাই। 2017-তে সুনিশ্চিতভাবে হত্যার শিকার হবো বইলা ভারতে প্রস্থান করতে বাধ্য হয়েছি, হিজরত করছি। হযরত মুহাম্মদ যেভাবে মক্কা থেকে মদিনায় পালাইয়া যেতে বাধ্য হয়েছেন, ওইভাবে পালাইয়া যেতে বাধ্য হয়েছি জীবন বাঁচাইতে। 1 বছর ভারতে অবস্থান করে বুঝতে পারছে ভারত আমার জন্য না। একটা মানুষ তার নিজের মাতৃভূমি ছেড়ে অন্য একটা দেশে প্রস্থান করতে বাধ্য হয়েছে, তার মানবিক অধিকার রয়েছে ওই দেশে রাজনৈতিক আশ্রয় পাওয়া,
ভারত আমাদেরকে বন্ধু মনে করে না, রাজনৈতিক আশ্রয় তো দেয়ই নাই, কোনো প্রকার কোনো সুযোগ সুবিধা তো দূরের কথা, বেঁচে থাকার কোনো অধিকার পাইনি। তারপরে সিদ্ধান্ত নিছি, আবারও বলছি, আমি সিদ্ধান্ত নিছি যে ভারতে মৃত্যু হওয়ার চেয়ে বাংলাদেশে জঙ্গি জিহাদিদের হাতে মরা ভালো। অন্ততপক্ষে আমার লাশটা আমার বাবা মা দেখতে পারবে, তারা তো আর আমার জন্য কম চেষ্টা করে নাই, আমি যেন ইসলামে থাকি অনেক চেষ্টা, তারা অন্ততপক্ষে লাশটা দেখে কাঁদুক। বাংলাদেশে ফিরলাম এবং অ্যারেস্ট হইলাম, যথারীতি বৈধ পন্থায় বের হওয়ার চেষ্টা করছি, এয়ারপোর্টে অ্যারেস্ট হয়েছে। তারপরে একবার এক টার্মে জেল খাটলাম, জেল কেটে বের হইলাম, বাংলাদেশের টিএসসিতে ঘোরাঘুরি করলাম, এইটাও হেফাজতের আপত্তি। তারপরে তারা সরকারকে চাপ দিল, 2018 ইলেকশন সামনে ছিল, অর্থাৎ এটা হচ্ছে সেপ্টেম্বরের 12 তারিখ, ডিজিএফ আমাকে গুম করে নিয়ে গেল, আটকে রেখে পাসপোর্ট টাসপোর্ট সবকিছু নিয়ে যে জীবন তছনছ করে দিল। তারপরে জেল থেকে বের হওয়ার পর আবার মিথ্যা মামলায় জেলে গেলাম, জেল থেকে বের হইলাম, তারপরে পাসপোর্ট পাই না। এখন দেখলাম যে আমার অন্যান্য অ্যাক্টিভিস্ট ব্লগারদের মতো আমাকে হত্যা করবে এবং এই জঙ্গি নাটক, অনেক নাটকের আমি বলির পাঠা হব না, আমি আবার দেশ ছাড়তে বাধ্য হইলাম। কোনোবার পালায় যায় নাই, এই বাংলাদেশে কারোর থাপ্পড় দেয় নাই, কারোর ওনা দূরে টান দেয় নাই, ধর্ষণ খুন তো অনেক দূরের কথা, কারো টাকা পয়সা মারি দেয় না। পালাবো কিসের জন্য রে ভাই? আমার মানে পালানো কারে বলে যে আমি কিছু নিয়ে চলে গেলাম? আমি নিছি কি? সমাজে দিছি যতটুক পারছি। এবং এই ইসলামিক সন্ত্রাসীরা বিশ্বাস করে যে হুমকি ধমকি, মানে এরা দেখেন, আপনি বলতে পারেন যে আপনি তো নবীর নিয়ে এইসব বলছেন বলে আপনার দেশ ছাড়তে হয়েছে, না, ব্যাপারটা ওইরকম না। শুরু আমি করি নাই, শুরু এই ইসলামিক সন্ত্রাসীরা করছে, এই ইসলামিক সন্ত্রাসীরাই শুরু করে। আপনি দেখেন আপনার চারপাশে, আপনি মেলা করবেন কিনা সে আইসা বাধা দেবে, আপনি আপনার বিয়েতে গান বাজাবেন কিনা সে আইসা ডিসাইড করে দেবে। আরে ভাই, বিশেষ অঙ্গের মাথা কাটা থেকে শুরু করে দাড়ি কতটুকু রাখবেন, মাথায় টুপি কিরকম দেবেন, আন্ডারওয়্যার কিরকম পরবেন, মোবাইল ফোন কি কি চালাবেন, কি কি না, কোন সাইটে ঢুকবেন, সব তারা ডিসাইড করে দেবে। আপনার এই তারা নির্ধারণ করে দেওয়া জিনিস আপনি মানবেন না, আপনার বিভিন্ন ট্যাগ দিয়ে আপনার উপর আক্রমণ করবে। ভাই, আমার ব্যক্তি জীবনে আঘাত দিছে আইসা, শুধুমাত্র আমার কো অ্যাক্টিভিস্টদের হত্যা করছে বইলেই যে আমি আরো অনেক বেশি ডেডিকেশন দেখাইছি, ব্যাপারটা এরকম না। সবকিছুতে তারা এটা করছে। এখন তারা ভাবে তাদের মতো কাওয়ার্ড সবাই হবে। আপনি আমার ব্যক্তিগত জীবনে এসে আপনি আঘাত করবেন, আমার জীবন তছনছ করে দেবেন, আর আমি আপনার নবীরে চুমু দেবো। এই গত 10 বছরে অ্যাক্টিভিজমে কি পারছেন? কিছু করতে পারেন নাই। যাই হোক, পালাই নাই, এটা হচ্ছে সোজা কথা। এই ধর্মীয় সন্ত্রাসীদের মধ্যে থেকে মরে যাওয়ার পক্ষে আমি না, কারণ আমাকে অনেক কিছু করতে হবে, আমি করেছি, করব। তো সবাই সবকিছু তুলনা দেওয়া উচিত না। আমি জানি এই প্রসঙ্গটা না আনলেও চলতো, কিন্তু আপনারা এটা বলবেন। দেখেন ভাই, আমি অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক কোনো ক্ষমতার স্বাদ কোনোদিন নাই। অ্যাক্টিভিজম করে কারো কাছ থেকে চাঁদাবাজি করি না, যেটা ইলিয়াস পিনাকি এরা করে এবং এরা দেশ থেকে পালাই রয়েছে। আমি এরকম কাজ জীবনে করি নাই, কোনোদিন করবো না, কোনো ফৌজদারি অপরাধ করি নাই। সুতরাং দেশে আমি ফিরবো। কবে ফিরবো? আমাদের অনুকূলের সরকার। অনুকূলের সরকার মানে কি? আমাকে আলাদা খাতির করতে হবে না। এই দেশ যে কারণে স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধ। কি কারণে? সকল মতের, সকল বর্ণের, সকল জাতিগোষ্ঠী এই দেশে বসবাস করবে, তাই তো? মুক্তিযুদ্ধ আমাকে রাইটস দেয় আমি ধর্মবিশ্বাস না করে বাংলাদেশে থাকার। মুক্তিযুদ্ধ, এই দেশের আইন, সংবিধান আমাকে রাইটস দেয়, কিন্তু সংবিধান, আইন, আমার সেই রাইটস তারা রক্ষা করতে পারে নাই। ফলে ইসলামিস্টরা এসে আঘাত দিছে, তাদেরকেও আমি ভার্বালি আঘাত দিছি, তাদের ফান্ডামেন্টাল বিশ্বাসে আঘাত দিছি। আমার তো কিছু করার নাই। আপনি আমার এই দেশ থেকে বের করে দেবেন, জেল খাটাবেন, একের পর এক অত্যাচার করবেন, আমি কেন মুখ বুঝে সহ্য করব? তো আমার সেই রাইটস যদি কোনো দল দেয়, কালকে আমি বাংলাদেশে চলে যাব। আমি তারেক জিয়া, পিনাকি, ইলিয়াস না, কারণ ওই দেশে আমি জন্মাইছি, ওইটা আমার দেশ। আমি আমার দেশের উন্নয়ন করার জন্য আমার দেশে থাকা জরুরি। এখন সময় বলে দেবে, নিশ্চয়ই বাংলাদেশে ফিরবো, অবশ্যই ফিরবো। কিন্তু আফসোস হইতেছে এই যে বীরদের সাহস দেখে, মানে এত কথা বলো, দেশে যাওয়ার হ্যাডাম রাখো না, কেন রাখো না? ঝুঁকিটা কোথায়? তারেক জিয়ার ঝুঁকি কোথায়? আপনি দেখেন, তাদের বললাম তো, তাদের দল ক্ষমতায়, মিলিটারি তাদের অনুকূলে, সবকিছু অনুকূলে। তারেক জিয়ার সাথে যে ইউনুস পারলে ওইখানে এই কোমরের মধ্যে এরকম হাত দুটো দিয়ে এরকম ধরে না, মানে দুটা হাতকেই ধরে। তো কত আপন তুমি আমার, কত যে আপন। ইউনুসের গ্যাং, ওই যে এনসিপির সন্ত্রাসী বাহিনী, অন্যান্য চক্রান্তকারী, এদেরকে তো একটু ব্ল্যাঙ্ক চেক দিলেই, মানে ব্ল্যাঙ্ক চেক মানে সেফ এক্সিট। তারা তো তারেক জিয়ারকে সকাল বিকাল যে হাত পা টিপে দেবে, তো দেবে না। এই হচ্ছে তারেক জিয়ার হ্যাডাম। এবং শেখ হাসিনার 5ই আগস্টের ক্ষমতা পতনের পর আমি দুঃখ পেয়েছি, আমি খুশি হইনি। এবং এখন আরো বেশি ব্যাপারটা নিয়ে সিরিয়াস আমি। এবং শেখ হাসিনাকে বলি যে আপনি 5 আগস্টের পর যা কিছু হারাইছেন, কয়েকটা জিনিস পাইছেন। আপনার জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আপনার জীবন, আপনি বেঁচে আছেন। আপনার উপরে বঙ্গবন্ধু হত্যার পরে কয়েকবার অ্যাটেম্প নেওয়া হয়েছে, 16-17 বার টার্গেট করেছে আপনাকে হত্যার জন্য। সবচেয়ে ভয়াবহ ছিল 21শে আগস্ট, এগুলো আমাদের সামনে লাইভ দেখা। তো তারপর আপনি বেঁচে আছেন। এমনকি এই সকল বিপ্লব, 5ই আগস্ট আপনার হত্যার একদম চূড়ান্ত, মানে এই হত্যা যে আপনাকে করতেই হবে, তার পর তো আমেরিকাও তৈরি করছিল, তো সেখান থেকে আপনি বাঁচছেন। আপনি অনেক